আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের মনে আছে যে আদালতে গিয়ে, উচ্চ আদালতে গিয়ে আপিল বিভাগের এক্ষুনি সকল বিচারপতিদের পদত্যাগ করতে হবে এবং প্রধান বিচারপতি সহ নতুন করে আপিল বিভাগের বিচারপতিদের নিয়োগ করতে হবে। এই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার দায়িত্ব গ্রহণের 1 বছরের মাথায় যে জীবনী ছাপিয়েছেন বিভিন্ন পত্রপত্রিকায়, সেখানে তো লেখা হয়েছে যে তাকে ছাত্র আন্দোলনের নেতারা তাকে এই আপিল বিভাগ তাকে প্রধান বিচারপতির পদে বসিয়েছে। তো হাসনাত আব্দুল্লাহরা তো প্রধান বিচারপতি পর্যন্ত তখন নিয়োগ করেছেন। আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ সব তো তাদের ডেডলাইনে, তাদের তালিকা অনুযায়ী নিযুক্ত হয়েছে। কাজে কোন হিসাবে হাসনাত আব্দুল্লাহ এখন একটা উদাহরণ দিতে বলেন? আসলে এত এত উদাহরণের ভিড়ে একটা উদাহরণ দেওয়া মুশকিলই তো বটে। দুই তরুণ নেতা নুরুল হক নূর, ভিপি নূর আর হাসনাত আব্দুল্লাহর মধ্যে একটা বচসা, কাইজ্জা খুব ভাইরাল হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যুগান্তর পত্রিকার কোনো একটা আলোচনা সভায় তারা দুজনেই উপস্থিত হয়েছিলেন এবং নুরুল হক নুরু যখন বক্তব্য রাখছিলেন তিনি তখন বলে বসেন যে কথা আমার মনে হয় যে বিভিন্ন পরিসরে এর আগেও আলোচিত হয়েছে, যে ছাত্র নেতারা তো এর আগেও এসেছেন, মাহমুদুর রহমান মান্না ডাকসুর ভিপি হয়েছিলেন, নুরুল হক নুরু নিজে ডাকসুর ভিপি হয়েছিলেন, কিন্তু তারা কেউ এমন প্রতিপত্তি অর্জন করতে পারেন নাই যে তারা ডিসিএসপি নিয়োগ দেবেন। কিন্তু এই যে হাসনাত আব্দুল্লাহ পাশে বসে আছেন, তিনি ডিসিএসপি এরা নিয়োগ দিচ্ছেন, এমন একটা কথা নুরুল হক নূর বলা মাত্র হাসনাত আব্দুল্লাহ তেলে বেগুনে জ্বলে ওঠেন এবং তিনি প্রতিবাদ করা প্রয়োজনীয় মনে করেন। তিনি তার মাইক্রোফোনটা অন করে তখন এর প্রতিবাদ করতে চান। নুরুল হক নূর হাসনাত আব্দুল্লাহর গায়ে হাত দিয়ে বলেন, তুমি পরে বলো, তুমি পরে বলো, কিন্তু হাসনাত আব্দুল্লাহ শোনেন না। তিনি বলেন যে কেউ যদি একটা উদাহরণ দিতে পারে যে তিনি ডিসিএসপি নিয়োগ কোনো ভূমিকা রেখেছেন, তাহলে নাকি তিনি রাজনীতি ছেড়ে দেবেন। আজকে যুগান্তর পত্রিকা অফিসে বসে সে কথা তিনি গ্যারান্টি সহকারে বলে গেলেন। সততার এক অপরূপ প্রতিমূর্তি হয়ে উঠলেন হাসনাত আব্দুল্লাহ। এবং নুরুল হক নূর পরে বললেন যে এই যে নতুন এসেছে তো রাজনীতিতে, তাই শিষ্টাচার কম, কিন্তু প্রতিবাদ করাটা যে হাসনাত আব্দুল্লাহ প্রয়োজনীয় মনে করেছেন, একে হাসনাত আব্দুল্লাহরা যে কত সৎ এবং হাসনাত আব্দুল্লাহ যে কোনো এ ধরনের পথ পদায়নে জড়িত থাকেন নাই, এই যে মুখের উপর বলে দিতে পারলেন নুরুল হক নুরুর, সেটাকে এক অসীম সাহসের উদাহরণ হিসেবে দেখছেন তার ভক্তদের অনেকে। তবে নুরুল হক নূর কিংবা গণ অধিকার পরিষদ, তার নেতা রাশেদ খান, গণ অধিকার পরিষদে নুরুল হক নুরুর আরেকজন যে নেতা আছেন সাধারণ সম্পাদক রাশেদ খান, তাদের তো দীর্ঘদিনের অভিযোগ যে এই হাসনাত আব্দুল্লাহরা টাকা বানাচ্ছেন এবং ক্ষমতা ব্যবহার করে পদ পদায়ন থেকে শুরু করে সকল রকম প্রভাব বিস্তার করছেন, যথেচ্ছ টাকা বানাচ্ছেন এবং ব্যাপক বিলাসবহুল জীবন যাপন করছেন। আসলে নুরুল হক নুরু, রাশেদ খানরা তো দেখেছেন হাসনাত আব্দুল্লাহরা কোন জায়গা থেকে কোথায় উঠে এসেছেন, তাদের জীবন কিভাবে বদলে গেছে। এই কাইজ্জাগুলো আসলে মূলত এই কারণে যে কি করে এত প্রভাব প্রতিপত্তি বিলাসী জীবন যাপন করতে পারছেন ছাত্র নেতারা। এর মধ্যে নুরুল হক নুরু বেশি সৎ না হাসনাত আব্দুল্লাহ বেশি সৎ, সেটা খুঁজতে যাওয়া বোধহয় উচিত হবে না বা বোকামি হবে। চলুন দেখে আসি তাদের তর্কাতর্কির দৃশ্যটা, তারপর মনে করাই এই হাসনাত আব্দুল্লাহ 2023-এর আগস্টেও 24-এর আগস্টে বিরাট ক্ষমতা হাতে পাওয়ার আগ পর্যন্ত 1 বছর আগেও তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে লিখেছিলেন যে একটা মাংসের ঝোল চেয়ে হলে ভাত খেতে পারেন না, সে কারণে মাত্র 70 টাকায় দিন পার করতে হয়, এমন একটা দারিদ্রের জীবনে রীতিমতো আত্মহত্যা করতে ইচ্ছা করে। তো সেই হাসনাত আব্দুল্লাহরা কি করে প্রাডো ভলভো চড়ছেন এই আগস্টের পর থেকে, 2024-এর আগস্টের পর থেকে? নুরুল হক নুরু তো এসবের হিসাব জানেন, তিনি তো প্রশ্ন করবেনই। তবে হাসনাত দারুণ একটা চমক দেখিয়েছেন বটে এবং সেই চমকে তিনি অনেকগুলো গোল স্কোর করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে প্রশংসা আর গর্বের যে বন্যা বয়ে যাচ্ছে, তিনি মুখের উপর একটা উদাহরণও কেউ দিতে পারবে না বলার কারণে সেটা উনার এই চমক দেখানো যে কাজ করেছে
তার একটা দারুণ প্রমাণ। চলুন দেখে আসি তিনি কিভাবে ভড়কে দিলেন নুরুল হক নূরকে। হাসনাতদের সুপারিশের ডিসি হয়েছে, ইউরো হয়েছে, তুমি একটু পরে বলো, পরে বলো। না না, এখানে পরে বলো, তুমি বলো, পরে বলো না, তুমি পরে বলো না। আপনি এখানে আমাদের সুপারিশে একটা, আমি এখানে মিডিয়ার সামনে একটা পত্রিকা অফিসে বলছি, একজন কোন জায়গায় যদি দেখাইতে পারে যে কোন জায়গায় সুপারিশ করেছি কাউকে এসপি নিয়োগ দেওয়ার জন্য, ডিসি নিয়োগ দেওয়ার জন্য, ওসি নিয়োগ দেওয়ার জন্য, এসআই নিয়োগ দেওয়ার জন্য, এই জায়গায় রাজনীতি থেকে ইস্তফা দিব। আসলে দেখেন, সবার মূল কাইজ্জা, ঝগড়া, অসন্তোষের কারণ কি এখন? এই নিয়োগ বাণিজ্য। একদিকে যেমন সরকারের মধ্যে দুই উপদেষ্টা, আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর আসিফ নজরুল, এই দুজনের কাইজ্জা লেগে গেছে একটা চট্টগ্রামের ডিসি পদে নিয়োগ নিয়ে। দেখেন, খবর বেরিয়ে এসেছে 22 কোটি টাকা ওই একটা নিয়োগের জন্য, মানে এক ডিসিকে তারা সরাবেন, সেই ডিসিকেও তারা কয়েক মাস আগে এনেছিলেন, আরেক ডিসিকে নওগাঁ না কোথা থেকে নিয়ে আসবেন। মানে এই অদল বদলের কারণেই 22 কোটি টাকার দফা রফা করেছিলেন আসিফ নজরুল স্যার। আসিফ মাহমুদ সজীব ভুইয়া আর চট্টগ্রামের আরেক সমন্বয়ক তাতে খেপে গিয়ে তারা গিয়ে ডক্টর ইউনূসের কাছে নালিশ করেছেন যে কেন বকরা একা আসিফ নজরুল খাবেন আর জনপ্রশাসন সচিব খাবেন। জনপ্রশাসন সচিবকে সরানো হয়েছে আর আসিফ নজরুলের সেই নিয়োগটা বাতিল করা হয়েছে। শুধু তো তাই না, গত 2 মাস খানেক ধরে দেখেন কি পরিমাণে বিএনপি, জামাত, সবাই, বিএনপি বলছে জামাত সব পদ পদায়ন করছে, জামায়াতে ইসলামী বলছে বিএনপি সব পদ পদায়ন করছে। বিএনপি গিয়ে উপদেষ্টা, মানে প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ যমুনার বৈঠকে যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সেটা কি? বলেছে যে কেন প্রধান উপদেষ্টা একটা কমিটি করে দিয়েছেন উপদেষ্টাদের শীর্ষ পদে নিয়োগের জন্য। এই কমিটিটা কিভাবে কাজ করছে? তারা একদম নিরপেক্ষভাবে কাজ করছে না, কাদের স্বার্থ দেখে কাজ করছে সেটা প্রধান উপদেষ্টাকে দেখতে হবে। তো তখন প্রধান উপদেষ্টা বলেছেন আমি দেখব নির্বাচনের সময় থেকে। তার মানে তিনিও জানেন যে উপদেষ্টারাও কি রকম করে এই পদ পদায়নে টাকা বানাচ্ছে বা বিভিন্ন পক্ষের স্বার্থ দেখছে। কিন্তু মনে করে দেখেন তো 2024-এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর কি অপরিসীম ক্ষমতায় এই পুরো বিষয়টা একা নিয়ন্ত্রণ করতেন হাসনাত সার্জিসেরা। এই হাসনাত সার্জিস আগস্ট মাসে তো সচিবালয়ে উঠে পড়েছিলেন। এখন নুরুল হক নূর তাকে বলা হয় যে পদ পদায়ন করেছেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ আমাদের ভড়কে দিয়ে নুরুল হক নূরের মুখের উপর বলে দিয়েছেন বটে যে একটা উদাহরণ দেওয়া যাবে না, কিন্তু আপনাদেরকে একজনের চেহারা দেখালেই মনে পড়বে যিনি কিনা পাঠ্যপুস্তক বোর্ডে কাগজের কমিশনের ব্যবসা করে 400 কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন এবং সংবাদ মাধ্যমে তখন সে খবর এসেছিল এবং সংবাদ মাধ্যমে সেই খবর আসার প্রেক্ষিতে এনসিপি তাকে কারণ দর্শাও নোটিশ জারি করেছিল। সেই তানভীর ছিলেন হাসনাতের প্রধান অর্থ যোগানদানকারী। সে খবর তখন এই রাশেদ খান, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ফেসবুকে প্রকাশ্যে লিখেছিলেন এবং তখন এপ্রিল মাসের শেষে হাসনাত আর সার্জিসকে এনসিপি তাদের একটা সভায় 9 ঘন্টা ধরে জেরা করেছিল যে হাসনাত আর সার্জিসের এত টাকা হলো কি করে। মনে করে দেখেন তো, আগস্টে এই হাসনাত আব্দুল্লাহ মানে তারা ক্ষমতায় আসার পর, শেখ হাসিনা সরকারের পতনের ঘটানোর পর যখন প্রাডো, ভলভো ছাড়া কোনো গাড়িতে চড়ছেন না, মানে বিরাট বিরাট গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই গাড়িতে এই দুর্ঘটনা হয়ে যাচ্ছে, ওই গাড়িতে আঘাতপ্রাপ্ত হচ্ছেন, এমন সব খবরও বেরিয়ে আসছে, মানে দুর্দমনীয় তরুণ দুর্দান্ত সব বড় বড় গাড়িতে ঘোরেন। তখন তিনি খালেদ মহিউদ্দিনের সঙ্গে সাক্ষাৎকারে বললেন তার এরকম বড় বড় অ্যাকোয়েন্টেন্স, মানে এরকম বন্ধুর মতো, মানে ঘনিষ্ঠ জন, এরকম তার এরকম পরিচিত জন সবসময় ছিল যারা তাকে সবসময় নাকি ভলভো আর প্রাডো গাড়ি দিতে পারত। এবং আরো ব্যাখ্যা দিলেন যে কোন এক কোচিং সেন্টারের নাকি তিনি পরিচালক এবং সেই কোচিং সেন্টারের ব্যবসায় নাকি, মানে সেই কোচিং ব্যবসায় নাকি হাসনাত আব্দুল্লাহর এত এত টাকা অনেক আগে থেকেই ছিল যে তার জন্য ভলভো প্রাডো গাড়ি চড়া কোনো ব্যাপার না। মানে অনেকটা ওই যে সার্জিস আলম যেমন 150 গাড়ি নিয়ে তার এলাকায় যাওয়ার পর বলেছিলেন যে তার দাদারই যত টাকা আছে সেই টাকা দিয়েই তিনি এরকম 150 গাড়ি নিয়ে হেলিকপ্টার নিয়ে যখন তখন তার এলাকায় যেতে পারেন আর 2-1টা নির্বাচনও করে ফেলতে পারবেন। মানে এমন সব জমিদারের নাতিদের 1 বছর আগে কি অবস্থা ছিল
নুরুল হক নুরু তো সেটা জানেন, গণ অধিকার পরিষদের রাশেদ খান তো সেটা জানেন। হাসনাত আব্দুল্লাহ 2023-এর 22শে আগস্ট স্ট্যাটাস দিয়ে ফেসবুকে লিখেছিলেন, আমি যে কোনো সময় আত্মহত্যা করতে পারি। আত্মহত্যা করার জন্য আমার কাছেও ঠিক ততগুলো কারণ রয়েছে যেসব কারণে তার এক বন্ধু আত্মহত্যা করেছিলেন SM হলে, সেটা বলছেন। এবং তিনি বলছেন যে তিনি এক পরিচর্যাহীন, বেকার, অর্থাভাবে ভীষণভাবে জর্জরিত, আত্মবিশ্বাস ভয়াবহ তলানিতে, মানসিকভাবেও ভীষণ বিপর্যস্ত, কাটছাট করে এই ঊর্ধ্বগতির বাজারে 70 টাকায় সারাদিন পার করতে হয়। এবং ক্যান্টিন বয় যখন গড়ো দিতে চায় তখন টাকা বাঁচাতে শুষ্ক হাসি দিয়ে ডায়েটে থাকার অজুহাতে সবজি নিয়ে আসতে বলতে হয়। এবং লজ্জা শরমের মাথা খেয়ে বেশিরভাগ দিন এমনকি মাছ মাংসের ঝোলটুকু পর্যন্ত চেয়ে তিনি খেতে পারেন না। এহেন হাসনাত আব্দুল্লাহর কি মানে জাদুকরি ব্যবসা তৈরি হলো বলুন তো 2024-এর আগস্টের পর। মানে তিনি এক দারুণ সৎ ছাত্র নেতা এই বলে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা নিশ্চয়ই তাকে প্রশংসায় ভাসাবো, তিনি মুখের উপর চ্যালেঞ্জ ছুটতে পেরেছেন বলে এই সাহসের প্রশংসা করব, কিন্তু এত দ্রুত বিস্মৃত হয়ে যাব যে প্রাডো ভলভো গাড়িতে চড়ছেন 70 টাকায় দিন পার করা হাসনাত আব্দুল্লাহ। দেখেন, নুরুল হক নুরু বরাবর বলেন যে তিনি যদি না থাকতেন এই হাসনাত সার্জিসেরা কিছুতেই তারা এই গণ অভ্যুত্থান ঘটাতে পারত না। কাজেই ছাত্র অধিকার পরিষদের ভিপি নুরুর অবদান স্বীকার করতে হবে। শিবিরের নেতা ডাকসুর ভিপি বর্তমান সাদিক কায়েম, তিনি কিন্তু পরিষ্কার সংবাদ মাধ্যমের সামনে সাক্ষাৎকারে বলেছেন যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বিরোধী রাজনৈতিক দল ছিল না তখন নুরুল হক নুরুর এই ছাত্র অধিকার পরিষদ তৈরি করে দেওয়া হয়, তারা ডাকসু নির্বাচনে দাঁড়ান এবং ভিপি নির্বাচিত হন। এবং এরপর আবারও যখন বিরোধী রাজনীতিটা স্তিমিত হয়ে পড়ে তখন ছাত্র শিবিরই এই নাহিদ ইসলাম, আক্তার হোসেনদের গণতান্ত্রিক ছাত্র শক্তি, যারা 2024-এর জুলাই আগস্টের আন্দোলনের নেতৃত্ব দিল, সেই দলটিকে 2023-এর অক্টোবরে তারাই গড়ে দিয়েছিলেন। তার মানে এদের প্রত্যেকের একটা রাজনৈতিক ইতিহাস আছে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা আছে এবং একে অপরের অতীত ইতিহাস পরিচয় জানেন। সেখানে এই কাইজ্জা, এই ঝগড়া নূর বেশি সৎ না হাসনাত বেশি সৎ এই প্রমাণের জন্য নয়, কিভাবে এতটা আঙুল ফুলে কলা গাছ হতে পারলো। এবং ভিপি নূরের মতো ছাত্রনেতা জানতে চান যে তিনি তো এখনো মার খাচ্ছেন, আগেও মার খেয়েছেন, তিনি কেন এতটা ফুলে ফেপে উঠতে পারলেন না। মানে রাগের কাইজ্জার জায়গাটা আসলে এই বকরা নিয়ে, ভাগাভাগি নিয়ে। আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিপি নূরকে অনেকেই বিকাশ নূর বলে ডাকে, যে বিকাশে ভিপি নূরের কাছে নানা রকম টাকা পয়সা যায় এই কটাক্ষ করে। তো ভিপি নূর দেখছি তার নির্বাচনী এলাকা পটুয়াখালী গিয়ে নিজে এই বিষয়ে কথা বলে বলছেন সরাসরি। ভিপি নূরের আবার কোনো রাগ ঢাক নাই, তিনি কিন্তু আমি দেখেছি যে বাংলাদেশের টেলিভিশনে এসে কথাও বলেছেন যে 2024-এর জুলাই আগস্ট আন্দোলনেও তো তারেক রহমান, তারপরে বিএনপির নেতা, ব্যবসায়ী নেতা আব্দুল আওয়াল মিন্টুর ছেলে, বিএনপির যে মেয়র পদপ্রার্থী হয়েছিলেন তাবিত আওয়াল, তারা টাকা দিয়েছেন এবং ভিপি নূরের মাধ্যমেই দিয়েছেন। কাজেই ভিপি নূর আসলে কোথা থেকে টাকা আসে, সে টাকা কিভাবে কার কাছে যায়, এই অনেক খবর তার কাছে কিন্তু আছে। তো ভিপি নূর, নুরুল হক নূর গলাচিপায় তার নির্বাচনী এলাকায় কমাস আগে বলেছেন যে এখন অনেকেই বিকাশ নূর বলে অনলাইনে কটাক্ষ করে গালি দেয় আমাকে। আমরা যেহেতু রাজনীতি করেছি, আমাদের দল থেকে এখনো কেউ এমপি মন্ত্রী হয়নি, আমাদের টাকাটা আমাদের শুভাকাঙ্ক্ষীরাই দিয়েছেন। তার মানে ভিপি নূর মনে করছেন মন্ত্রী এমপি হলে তো টাকা এমনি আসবে, কিন্তু এখনো তাদের টাকাটা শুভাকাঙ্ক্ষীরাই দিয়েছেন। বাস্তবে সেই সহযোগিতার বড় অংশটাই করেছেন বিএনপি, জামায়াত সহ বিরোধী দলের লোকেরা, কারণ তারা তখন চিপায় ছিল। 18 সালের কোটা সংস্কার আন্দোলন না হলে আজকে এই আসিফ, নাহিদ, এই উপদেষ্টা, এই ছাত্র নেতাদের অনেকেই তৈরি হতো না। এই গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের বড় একটা অংশ, যাদের নার্সিং করেছি, পৃষ্ঠপোষকতা করেছি, ছাত্র অধিকারের পরিষদের যদি জন্ম না হতো বাংলাদেশে 24-এর গণ অভ্যুত্থান হতো না। কাজেই তিনি খুব পরিষ্কার এই বিষয়ে যে তারা মূলত পেশা হিসেবে কোন রাজনীতিকে নিয়েছেন, হাসিনা বিরোধী রাজনীতিকে নিয়েছিলেন এবং সেই রাজনীতিতে তাদের এতদিন ধরে পৃষ্ঠপোষকতা জামায়াত বিএনপির নেতারাই করে এসেছেন। কারণ তারা রাজপথে যখন নামতে পারছিলেন না তখন ভিপি নূর এই রিস্ক নিয়ে রাজপথে ছিলেন, তারা আন্দোলন সংগঠন করেছেন, আন্দোলনের ভেতরে থেকেছেন। কাজেই সেজন্য টাকা এসেছে এবং সেই পৃষ্ঠপোষকতার টাকা দিয়েই কিন্তু তিনি এই আসিফ নাহিদদের নার্সিং করেছেন। এ
কথাও তিনি পরিষ্কারভাবে বলছেন। কাজে হাসনাতের ওই যে হঠাৎ মাইক খুলে নুরুল হক নুরুর মুখের উপর বলে দেওয়া একটা উদাহরণ দিতে পারলে, কারণ হাসনাতরা একদিকে এখন পদ পদায়নে তাদের যে একটা একক অধিকার ছিল, পদ পদায়নের একক অধিকারের সময়টা মনে করতে পারেনি। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা তো শুধু ডিসিএসপি পদে মনোনয়ন দিয়েছেন, পুরো তালিকাটা ওই তানভীর, ওই যে 400 কোটি টাকার পাঠ্যপুস্তক বোর্ডের কমিশন খাওয়া তানভীরের কাছে যে পুরো ডিসির নিয়োগের তালিকা ছিল, তার তালিকা অনুযায়ী যে নিয়োগ হয়েছে সেই আলাপে যদি নাও যায়, মনে আছে তো যে সচিবালয়ে দিনের পর দিন একরকমের বাস করছিলেন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলমরা। আপনাদের মনে আছে যে আদালতে গিয়ে, উচ্চ আদালতে গিয়ে আপিল বিভাগের এক্ষুনি সকল বিচারপতিদের পদত্যাগ করতে হবে এবং প্রধান বিচারপতি সহ নতুন করে আপিল বিভাগের বিচারপতিদের নিয়োগ করতে হবে। এই প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ তার দায়িত্ব গ্রহণের 1 বছরের মাথায় যে জীবনী ছাপিয়েছেন বিভিন্ন পত্রপত্রিকায়, সেখানে তো লেখা হয়েছে যে তাকে ছাত্র আন্দোলনের নেতারা তাকে এই আপিল বিভাগ মানে তাকে প্রধান বিচারপতির পদে বসিয়েছে। তো হাসনাত আব্দুল্লাহরা তো প্রধান বিচারপতি পর্যন্ত তখন নিয়োগ করেছেন, আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ সব তো তাদের ডেডলাইনে তাদের তালিকা অনুযায়ী নিযুক্ত হয়েছে। কাজে কোন হিসাবে হাসনাত আব্দুল্লাহ এখন একটা উদাহরণ দিতে বলেন? আসলে এত এত উদাহরণের ভিড়ে একটা উদাহরণ দেওয়া মুশকিলই তো বটে। এবং নির্বাচন ঘনিয়ে আসছে, জনসমর্থন কমে গেছে, ভোট কমে গেছে ভীষণভাবে। আসলে রেলেভেন্স মানে কোনো অর্থ মানে এখন আর অর্থ আছে কিনা, এই জাতীয় নাগরিক পার্টির প্রতি কোনো আশাবাদ আছে কিনা সেসব প্রশ্ন উঠছে, মানে প্রাসঙ্গিকতা আছে কিনা জাতীয় নাগরিক পার্টির রাজনীতির, এসব প্রশ্ন উঠছে। এই অবস্থায় হাসনাত আব্দুল্লাহ সততার চমক দেখিয়ে একটা দারুণ পারফরমেন্স করে ফেলেছেন বটে, কিন্তু তাতে 1 বছর আগে খেতে না পাওয়া নেতা, প্রাডো ভলভোতে করে ঘোড়া নেতাকে কেউ সততার পরাকাষ্ঠা হিসেবে বিবেচনা করবেন সেটা ভাবা বোধহয় ভুল হবে। বাংলাদেশের মানুষের মেমরি মানে স্মৃতিশক্তি নাকি খুব স্বল্প সময়ের, তবে এত স্বল্প সময়ের বোধহয় নয়।